নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব তৃতীয় পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। শুরু করছি আজকের পর্বটি। ওইদিকে মুর্শিদাবাদেও অনেক রাত হয়েছে। রাত হলেই আজকাল কেমন যেন সব থমথম করে। এই মহিমাপুর থেকেই শাহিবাগটার সামনের বড় মসজিদটা দেখা যায়। মসজিদের মাথায় সবুজ নিশান ওড়ে, হাওয়ায় দোল খায়, পতপত করে। তার উপরে একটা বাতি জ্বলে। বাতির আলোটা আরও অনেক দূর থেকে দেখা যায়। ভাগীরথী দিয়ে যেতে যেতে নৌকোয় মাঝি মোল্লারা আলোটা দেখে নিশানা ঠিক করে নেয়, বলে মসজিদের আলো। ফদত জগৎ শেঠের বাড়ির লোহার দরজার সামনে বন্দুক নিয়ে বসে পাহারা দেয় ভিখু শেখ। ভিখু শেখ বলে, মহারাজ ফদত জগৎ শেঠ কা হাভেলি। মনিবের গৌরবে গোলামেরও গৌরব বাড়ে। সামনে দিয়ে কেউ গেলে কিছুই বলে না। যার তার সঙ্গে কথা বললে ভিখু শেখের ইজ্জত চলে যায়। শাহী সড়কের পদাতিক মানুষের ওপর তার বড় তাচ্ছিল্য। তাচ্ছিল্য করে বলেই তাদের সঙ্গে কথা বলে নিজেকে আর ছোট করে না, বরং একলা চুপচাপ সব দেখে। দুনিয়াদারি দেখতে ভিখু শেখের বেশ লাগে। যখন নবাব মঞ্জিলের নহবতখানায় ইনসাফ মিয়া ভোরবেলা আশাবরীর সুর তোলে, তখন ভিখু শেখ মাঝে মাঝে চোখ বুজে দিওয়ানা হয়ে যায়। দুনিয়ার দৌলত, খানদান, জৌলুস, জমজমা, ঔরত, তনখা, এমনকি বেহেশতের খোদাতালা পর্যন্ত তার কাছে বরবাদ হয়ে যায়। যেন ইনসাফের নহবতের ফুটোগুলোতে মিছেরি মাখানো আছে। ভিখু শেখের মতো পাঠানকেও জাদুর মোহে ভুলিয়ে দেয়। আর ঠিক তারপরেই বুঝি হঠাৎ সচেতন হয়ে ওঠে। চোখ দুটো খোলে, বন্দুকটাও সামলে নেয়। গোপজোড়া পাকিয়ে নিয়ে সোজা হয়ে বসে নিজেকে যেন অপরাধী মনে হয় তার। রাজা দৌলতরাম ফতেহ জগৎ শেঠজির সে খাস নকর। রাজা দৌলত নামটা তার নিজের দেওয়া। তার মনে পড়ে যায়, তার ওপর নির্ভর করে এত বড় দৌলতরাম আরাম করে ঘুমোচ্ছে। তার একটু গাফিলতিতে সব কিছু লোকসান হয়ে যেতে পারে। মারাঠি ডাকুরা লুটপাট করে নিতে পারে। চোরটা ডাকুর তো কমতি নেই দেশে। দৌলত দৌলত করে তামাম দুনিয়া মস্তানা হয়ে গেছে। আরে হারামি দৌলতের মতো খতরনাক চিজ আছে নাকি আর? দৌলতের জন্যই তো বেগমের সঙ্গে নবাবের, নবাবের সঙ্গে নবাবজাদার লড়াই চলছে দুনিয়ায়। দৌলত আর ঔরত দুটোই খতরনাক চিজ। ভিখু শেখের চোখের সামনেই এই দুটো জিনিসের পাহাড় জমে আছে। দৌলত ভি দেখেছে, ঔরত ভি দেখেছে। গছেটি বেগম, আমিনা বেগম, মণি বেগম সবাইকে দেখেছে ভিখু শেখ। ঢাকার দেওয়ান নওয়াজিজ মোহাম্মদ সাহেবকেও দেখেছে। পূর্ণিয়ার দেওয়ান সৈয়দ আহমদ সাহেবকেও দেখেছে। শেঠ মানিক চাঁদ সাহেবকেও দেখেছে। ফতেচাঁদ জগৎ শেঠজিকেও দেখেছে। মহারাজ স্বরূপ চাঁদকেও দেখেছে। আর এখন মহাতাবচাঁদ জগৎ শেঠজিকে দেখছে। সবই দৌলত আর ঔরত। সেই দৌলত আর ঔরতের খাতিরে সবাই মহারাজার কাছে দরবার করে। কাশ্মীরিরা আসে, মুলতানিরা আসে, পাঠানরা আসে, শিখেরা আসে, তাতার, মোগল, ফিরিঙ্গি, ইংরেজ, দিনেমার, আরমানি সবাই আসে। এসে টাকা চায়, হুন্ডি কেনে। ভিখু শেখ শেঠজির ফটোকে পড়িয়ে সবাইকে দেখে, সব লক্ষ্য করে, কিন্তু বিশেষ কথা বলে না। কিন্তু সেই দিন হাঁক দিয়ে উঠল ভিখু শেখ। কন? বশির মিয়া বলে, আমি রে বাপু, আমি। আমি কন? আরে বাবা, আমাকে চিনিস না? মোহরার মনসুর আলী মেহের আমার ফুপা, নবাব নিজামতের মোহরার। ভিখু শেখ আজকের লোক নয়। মীর হবিব খাঁ যখন বর্গির সেপাই নিয়ে শেঠজির বাড়ি চড়াও হয়েছিল, তখনও এই বন্দুক দিয়ে 10টা মারাঠি ডাকুকে খুন করেছিল। ফতেচাঁদ জগৎ শেঠজির আমলের লোক সে, অত সহজে তাকে দলে টানা যায় না। বললে, হুকুম নেই,
বশির মিয়া বললে, আরে হুকুম নেই মানে? তোমার শেঠজির দোস্ত আমাদের নবাব, আমাদের অন্দরে যেতে দেবে না? তারপর হঠাৎ সোজা কথায় কাজ হবে না দেখে আদর করে বললে, কেন গোসা করছো শেখজি? তুমিও মুসলমান, আমিও মুসলমান, এক জাত, একই আল্লাহ আমাদের। ভাগো নেড়ি কুত্তা। এরপর আর দাঁড়ানো যায় না। জগৎ শেঠজির হুকুম হয়েছে কাউকে বিনা পাঞ্জায় ঢুকতে দেয়া হবে না এই হাওয়ালিতে। দুনিয়ায় হালচাল ভালো নয়, দিল্লির বাদশার না থাকারই মতো। পাঠান, আফগান, মারাঠি সবাই টাকা লুটতে বেরিয়েছে। আর জগৎ শেঠজির মতো টাকা কার আছে? শাহনশাহ বাদশাহ দিল্লির বাদশার চেয়েও বেশি দৌলত জগৎ শেঠজির। তাই মহিমাপুর হাভেলির সব ফটকে বন্দুকওয়ালা পাহারাদার বসেছে। কোথাকার কোন নবাবের মোহরার তার রিশতেদারকে ঢুকতে দেবে জগৎ শেঠজির বাড়িতে? ভিকু শেখ আবার বন্দুকটা খাড়া করে ধরে গোঁফে তা দিতে লাগলো। কন? এইবার দুটো পালকি এগিয়ে আসছিল। সামনে সামনে আসছিল আরেকজন আদমি। আদমিটা কাছে আসতেই ভিকু শেখ হাতটা ধরে ফেলেছে। ফির দিল লাগি? বশির মিয়া এবার বুকটা চিতিয়ে দাঁড়ালো। পাঞ্জা? পাঞ্জাও ফেলে দিলে চিৎ করে ভিকু শেখের চোখের সামনে। পালকিতে কে আছে? যে না। এবার আর আটকানো যায় না। ফটকটা ফাঁক করে রাস্তা করে দিলে ভিকু শেখ। দিতেই পালকি দুটো ভেতরে গিয়ে ঢুকল। মহিমাপুরের এই বাড়িতে কত নবাব এসেছে। নবাব মুর্শিদ কুলি খাঁ, নবাব সুজাউদ্দিন খাঁ, নবাব সরফরাজ খাঁ, নবাব আলীবর্দী খাঁ, সবাই এসেছে। জগৎ শেঠজিটা কি নবাবের চেয়ে কিছু ছোট? লড়াই করতে যখন টাকার কমতি পড়বে তখন তো জগৎ শেঠজির কাছেই হাত পাততে হবে। দিল্লির বাদশার কাছেও যখন খাজনা পাঠাতে হবে তখন তো এই জগৎ শেঠজির কাছেই হুন্ডি কাটতে হবে। পালকি ভেতরে চলে যাবার পর ভিকু শেখ আবার গোবজোড়া পাকিয়ে নিলে। ভিকু শেখ নিজে পাঠান আর জগৎ শেঠজি জৈন। তা হোক, ভিকু শেখের কাছে ইমানদারি আগে, তারপর জাত। ভিকু শেখ ইমানদারির জন্য একবার নিজের জানের ঝুঁকি নিয়েছিল, দরকার হলে আবার নেবে। রাস্তার সামনে একটা ঘেউ কুকুর সামনের দিকে আসছিল। ভিকু শেখ বন্দুকটা জমিনের উপর ঠুকল। ভাগো, নিকলো। শালা নেড়ি কুত্তার বাচ্চা। জগৎ শেঠজির অন্দরে ঘুষতে এসেছে। নবাব সরফরাজ খাঁ এরকম করে একদিন জগৎ শেঠজির হারেমে ঘুষতে চেয়েছিল, তার ফল পেয়েছে নবাব। তোরও সেই দশাই হবে। ভাগ ভাগ, নিকাল যা। ভিকু শেখ বন্দুকটা নিয়ে আবার জমিনের উপর ঠুকে দিলে। ওইদিকে দেউড়ি পেরিয়ে পালকি দুটো গিয়ে থামল দর দালানের সামনে। পালকির দরজা খুলে ঘোমটা দেওয়া জেনানা নামলো একজন। পেছনের পালকিতেও জেনানা, আর নামলো মোহরার মনসুর আলী মেহের। বশির মিয়া বুকটা আরও চিতিয়ে দিয়ে সামনে এগিয়ে গেল। জগৎ শেঠজির অন্দরের দারোয়ান গদির দরজা খুলে দিলে, তারপর সকলকে বসতে বলে অন্দরে চলে গেল। মনসুর আলী সাহেব বশিরকে বললে, তুই বাইরে যা। বশির মিয়া দরজার বাইরে এসে একটা বিড়ি ধরালে, তারপর চারিদিকে চেয়ে দেখলে কেউ কোথাও নেই। মুর্শিদাবাদ থেকে অনেক দূরে এই মহিমাপুর। সারাদিন খেটে খেটে পরেশান হয়ে গিয়েছিল। তা জাসুসের কাজই এইরকম, ভেতরে কি কথা হচ্ছে শোনা যাচ্ছে না। ভিকু শেখ তখন নেড়ি কুত্তাটাকে তাড়া করছে। বশির মিয়া বললে, আহা, ওকে তাড়াচ্ছ কেন শেখজি? ও তো কুত্তা ছাড়া আর কিছু নয়। তারপর ভালো করে ভাব করবার জন্য জেব থেকে একটা বিড়ি বার করলে। একটা বেড়ি পিও খাঁ সাহেব। ভিকু শেখ এরকম অনেক বশির মিয়াকে বগলে টিপে মেরে ফেলতে পারে। কিছু বললে না মুখে, বশিরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে একবার চাইলে, অর্থাৎ আমি যার তার নকর নই ছোকরা। আমি শাহানশাহ বাদশাহ দিল্লির আলমগীর বাদশার চেয়েও রেইস আদমি জগৎ শেঠ মহাতাপজির নকর। আমি কুত্তাদের সঙ্গে বাতচিত করি না। বশির মিয়া ভয়ে ভয়ে পিছিয়ে এসে বিড়িটাতে লম্বা লম্বা টান দিতে লাগলো।
জগৎ শেঠজির ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আদাব করলে। ততক্ষণে মনসুর আলী ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিয়ে এসেছে। হুজুর, ইনি সেই হলওয়েল সাহেব, আর একে তো চেনেনি, মির্জাফর আলী সাহেব। জেনানার বোরখা খুলেছে তখন দুইজনেই। জগৎ শেঠজি বসতেই হলওয়েল সাহেব বসল, পাশে বসল মির্জাফর আলী খাঁ। জগৎ শেঠজি সোজা কথার লোক। ফতজি যতদিন বেঁচে ছিলেন সব হাতে কলমে মহাতাবজিকে শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছেন। মহাতাবজিও নিজে ছিলেন দিল্লির বাদশার দরবারে। তামাম দুনিয়ায় কোথায় কি ঘটছে তা জগৎ শেঠজির জানতে বাকি নেই। দিল্লির বাদশাই হোক আর তাতারের খুদে চামড়ার কারবারই হোক, জগৎ শেঠজির কাছে টাকার জন্য হাত পাততেই হবে। ফতজি রেখে গিয়েছিলেন 10 কোটি টাকা। মহাতাবজি আর স্বরূপ চাঁদজি দুই ভাই মিলে তাকে এই কদিনই বাড়িয়ে করেছে 12 কোটি টাকা। আর তার জন্যই বরাবর ওয়াট সাহেব, কলেট সাহেব, হলওয়েল সাহেব, ব্যাটসন সাহেব সবাই তার কাছে এসেছে হুন্ডির জন্য। কিন্তু এইবার অন্য কারবার, এইবার টাকা নয়, দুনিয়াদারি। হলওয়েল সাহেব বললে, না হুজুর, দুনিয়াদারি নয়। জগৎ শেঠজি বললেন, তা দুনিয়াদারি নয় তো কি? আমার সঙ্গে টেক্কা দিয়ে আপনাদের কাউন্সিল কলকাতায় ট্যাক্সাল করেছে, আমি সব খবর পেয়েছি। হলওয়েল ইংরেজ বাচ্চা, গরম হতে জানলেও নরম হতেও জানে। সে বললে, আপনি যদি বলেন হুজুর, তো মিন্ট আমরা তুলে দেব। আপনার মিন্ট থেকেই আগেকার মতন 1 কোটি টাকা ম্যানুফ্যাকচার করে দেব। আপনি হুজুর যা বলবেন তাই করব। আমাদের কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে, পিসফুলি ব্যবসা করতে পারলে আমরা তো আর কিছুই চাই না। কিন্তু নবাব আমাদের তাও করতে দেবেন না। তারপর একটু থেমে আবার বললে, সেই জন্যই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি শুনেছি আপনি হুজুর এই ব্যাপারে কোম্পানির কাউন্সিলকে হেল্প করবেন। মির্জাফর আলী এতক্ষণ চুপ করেছিল। জগৎ শেঠজির সামনে বহুবার এসেছে আগে আলীবর্দীর খাঁর সময়ে, কিন্তু তখনকার কথা আলাদা। হজরত আলীর শেষ বংশধর, নবাব আলীবর্দীর সৎ বোনের স্বামী। বড় ভালোবাসত আলীবর্দী খাঁ তাকে, কিন্তু শেষের দিকে চটে গিয়েছিলেন নবাব তার উপর। জগৎ শেঠজি হঠাৎ বললেন, শরবত আনতে বলবো? হলওয়েল সাহেব মাথা নিচু করে সবিনয় বললে, আপনার খেয়েই, আপনার মেহেরবানিতেই কাউন্সিল এখানে টিকে আছে হুজুর, আর আপনাকে তকলিফ দেব না। মির্জাফর আলীও সুরে সুর মিলিয়ে বললে, হুজুরের অনেক কষ্ট হলো, আর কষ্ট দিতে চাইনে, কিন্তু আমি আপনাদের কি মদত দিতে পারবো? হলওয়েল সাহেব বললে, আপনি শুধু একটু নবাবকে বুঝিয়ে বললেই আমাদের উপকার হবে। কি বলবো বুঝিয়ে? ওই যেন আমাদের ওপর আর টর্চার না হয়, অত্যাচার না হয়। তারপর গলাটা একটু নিচু করে বললে, নবাব আমাদের চারিদিকে স্পাই লাগিয়েছেন। আমাদের এখানকার কাশিমবাজার কুঠির ওয়ার্ডস কলেট ব্যাটসনকে ধরে নিয়ে গিয়ে নজরবন্দি করে রেখেছিলেন। তাদের দিয়ে জোর করে বন্ড লিখিয়ে নিয়েছেন। মুচলেকায় সই করতে হয়েছে তাদের। তাদের জেনানাদের পর্যন্ত ইনসাল্ট করেছেন। নবাবের অর্ডারে কোম্পানির কুঠির সব মাল লুট করেছে। নিজামতের লোকেরা। বলতে বলতে হলওয়েল সাহেব বোধহয় উত্তেজিত হয়ে উঠছিল। মির্জাফর বললে, আস্তে সাহেব, আস্তে, এত চেঁচিও না, কেউ শুনতে পাবে। জগৎ শেঠজি বললেন, না না, বলুন আপনি, তারপর? আর তারপর? সেই ইতিহাস তো আর একদিনের নয়, এক যুগেরও নয়। 1730 সালের নবাব সিরাজউদ্দৌলার জন্ম, তারও আগের কাহিনী সব। তখন এই জগৎ শেঠ মহাতাবজিও জন্মাননি, মহারাজ স্বরূপচাঁদও জন্মাননি। তখন থেকেই তো ফিরিঙ্গি কোম্পানির আমদানি হয়েছে হিন্দুস্থানে, আর তখন থেকে বিষ নজরে পড়েছিল কোম্পানি। আওরঙ্গজেব মারা যাবার পর থেকে 5 জন মাত্র বাদশাহ হয়েছে। বলতে গেলে দিল্লির মসনদ তখন ফাঁকা। মারাঠারা উঠেছে পশ্চিমে, আর শিখরা উঠতে চেষ্টা করছে উত্তরে। আর এই অবস্থায়
আমরা নিশ্চিন্তে কেমন করে ব্যবসা করব হুজুর। রাত আরও গভীর হয়েছে। পালকির বেয়ারারা বাইরে বসে বসে ঢুলছে। বশির মিয়া আর থাকতে পারলে না। তার নিজের বিড়ি তখন খতম হয়ে গেছে। বেহারাদের কাছে গিয়ে বললে, ভাইয়া, বিড়ি আছে তোমাদের কাছে? ভিখু শেখ ধমক দিয়ে উঠল, এই উন্মুখ, চিল্লাও মত। গদির ভেতরে তখন জগৎ শেঠজি বললেন, আপনারা মিথ্যে কথা কেন বললেন নবাবকে? কি মিথ্যে কথা? আপনারা কলকাতায় কেল্লা বানাচ্ছেন এই খবর নবাব পেয়েছিলেন নবাবের চিঠির উত্তরে। আপনাদের ড্রেস সাহেব লিখলেন গঙ্গাধারে পোস্তা ভেঙে যাওয়ায় মেরামত করছেন। এটা তো মিথ্যে কথা। হলওয়েল সাহেব কি যেন বলতে যাচ্ছিল। জগৎ শেঠজি বাধা দিয়ে বললেন, আর কাশিমবাজার কুঠির ওয়ার্ড সাহেবের মুচলেকা আপনারা মেনে নিলেন না কেন? আরও একটা কথা, জগৎ শেঠজির কাছে সব খবরই আছে। বোঝা গেল তার কিছুই জানতে বাকি নেই। ঢাকার নায়েব রাজা রাজবল্লভের ছেলে কেষ্টবল্লভকে আপনারা কলকাতায় থাকতে দিলেন না কেন? আর তার সঙ্গে অত টাকা কড়ি ছিল, আপনারা তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নবাবের সঙ্গে বেইমানি করলেন কেন? রামরাম সিংয়ের ছেলে নারায়ণ সিংকে আপনারা ধরে রাখলেন কেন? তাকে অপমান করলেন কেন? উমেচাঁদ একটা ঠগ, ওকে আপনারা অত আমল দেন কেন? কলকাতার সোরার কারবারি বেভারিজ সাহেবের সঙ্গে উমেচাঁদের অত দোস্তালি কেন? মির্জাফর এতক্ষণ চুপ করেছিল। বলে, আগে হুজুর, এইসব কথার জবাব দেবার জন্যই তো আমরা এসেছি আপনার কাছে। আপনি নবাবের তরফের কথাগুলোই শুনেছেন, এবার তো আমাদের তরফের কথাও শুনুন। জগৎ শেঠজি বললেন, বলুন। আমি যখন জবান দিয়েছি তখন কাউকেই আমি এসব কথা বলবো না। এক আমি ছাড়া কেউই এসব জানবে না। কি বেড়ি রে, বড় কড়া মাল মালুম হচ্ছে। ভিকু শেখ বন্দুক নিয়ে এগিয়ে এসেছে। আয় কুত্তা, নিকাল ইহাঁ সে। হঠাৎ বোধ হয় বাইরের রাস্তার দিকে নজর পড়েছে। আর একটা পালকি। ঘন ঘন দম ফেলবার শব্দ কানে আসতেই ভিকু শেখ পেছন ফিরল। আজ হলো কি, এত পালকি আসছে এখানে? পাঞ্জা। পাঞ্জা দেখালে আর ভিকু শেখের করবার কিছু নেই। পাঞ্জা দেখলে ভিকু শেখ বন্দুকটা জমিনের ওপর রেখে খাড়া হয়ে দাঁড়ায়। পালকিটা দেউড়ির ভেতরে ঢুকল। বশির মিয়া তাজ্জব হয়ে গিয়েছিল। কোথাকার কে যেন ভেতরে ঢুকে নির্বিবাদে পাঞ্জা দেখিয়ে পালকি থেকে পালকির দরজা খুলে নামল একজন। ঢাকায় মসলিনের পিরান গায়ে, চটকদার চেহারা। নেমে সোজা সিঁড়ি দিয়ে দরদালানের দিকে এগিয়ে গেল। বশির মিয়া কিছুই বলতে পারলে না। ভদ্রলোক ভেতরে যেতেই পালকি বেয়ারাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, এ কন হাই ভাইয়া, জমিনদার? ভিকু শেখ উদার থেকে আবার ধমক দিয়ে উঠল, আয় কুত্তা, ফিন। জগৎ শেঠজির কাছে খবর গেল। খতটা দেখে বললেন, এখন তো হবে না, বলে দে কাল সকালে দেখা করতে। মির্জাফর জিজ্ঞেস করলে, কে হুজুর এত রাত্রিরে? হাতিয়ারগড়ের জমিদার। মির্জাফর যেন হাতে ঈদের চাঁদ পেয়ে গেল। বলে, হাতিয়ারগড়ের জমিদার? ও এলে কোনো লোকসান নেই হুজুর, ওকে আসতে বলুন। হাতিয়ারগড়ের রাজা আমাদের দলে। যে লোকটা চিঠি নিয়ে এসেছিল সেও থমকে দাঁড়াল। মির্জাফর আবার বলতে শুরু করল, শুধু হাতিয়ারগড় নয় হুজুর, সবাই আমাদের দলে। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র, নটরের মহারানী, সবাইকেই আপনার কাছে নিয়ে আসবো হুজুর। হাতিয়ারগড়ের জমিদারের কাছেও যে ফৌজি সেপাই গিয়ে পরোয়ানা দিয়ে এসেছে। কেন? হাতিয়ারগড়ের রাজার কাছেই আপনি সব শুনতে পাবেন হুজুর। আমি নিজে মুসলমান হয়ে বলছি, নবাবের কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান কিছুই নেই। তামাম বাংলা মুলুক নবাবের দুশমন হয়ে গেছে। জগৎ শেঠজি বললেন, যাও জমিদার সাহেবকে এত্তেলা দাও। আর সঙ্গে সঙ্গে হাতিয়ারগড়ের জমিদার হিরণ্যনারায়ণ রায় ঘরের ভেতর ঢুকলেন। প্রথমে বুঝতে পারেননি, তারপর মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনারা?
নয়ন পিসি তখন মরালিকে খাওয়াচ্ছিল। সারাদিন বিয়ের ধকল গেছে উদ্ধব দাস শুভদৃষ্টি সময়ে লক্ষ্য করেছিল। হরিপদ কানে কানে বলেছিল, একটু কান্নাকাটি করছে বটে, কিন্তু তা করুক, মেয়ে মানুষের মন ও দুদিনেই ঠিক হয়ে যাবে দাসমশাই, ওর জন্য কিছু ভেবো না। তারপর শোভারামের দিকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, এ তোমার অনেক ভালো হলো শোভারাম, কলকাতার বর আসেনি, এ অনেক ভালো হয়েছে। বড়মশাই শুনলে রাগ করতেন, ম্লেচ্ছদের চাকরি, যার জন্ম কি আর থাকতো তোমার মেয়ের? শোভারাম বলেছিল, কিন্তু মরি যে আমার বড় সোহাগী মেয়ে হরিপদ, পাশা খেলে, পান খায়, চুলে গন্ধ তেল দেয়, গান গায়। হরিপদ বলেছিল, তা পাশা খেলবে, দাসমশাইও তো শৌখিন মানুষ, জানো রসের গান জানে কত। শোভারাম বলেছিল, কিন্তু রসের গান শুনলে তো আর পেট ভরবে না, শেষে কি বাড়ুজে মশাইয়ের মেয়ের মতো বাপের বাড়িতে কাটিয়ে দেবে নাকি চিরজন্ম? শ্বশুরঘর করবার কপাল হবে না আর। তারপর শোভারাম হরিপদকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মরি অত কাঁদছিল কেন বলো তো হরিপদ? আহা, মেয়ে ছেলে হয়ে জন্মেছে, কাঁদবে না? মায়ের কথা হয়তো মনে পড়ছিল। বিয়ের দিনে মেয়ে ছেলে কাঁদবে না তো কি বেটা ছেলে কাঁদবে? সেই যে কথায় বলে না, মেয়ে ছেলের মন যেখানে যেমন। দেখবে দাসমশাইয়ের কাছে গিয়ে তখন তোমার কাছে আসতেই চাইবে না, দেখে নিও তুমি। আর ঠিক এই ঘটনার পরে কান্ত এসে গিয়েছিল। কত দূর থেকে কেমন করে হাঁপাতে হাঁপাতে সে এসেছে, ঘেমে নিয়ে চান করে উঠেছে বর। সচ্চরিত্র ঘটক রাস্তা থেকে চিৎকার করতে করতে আসছিল, বর এসে গেছে, বর এসে গেছে, উলু দাও গো, উলু দাও। চারিদিকে তখন হৈ হৈ কাণ্ড। লোকজন খেতে বসেছিল উঠোনের মাঝখানে। সিদ্ধান্ত বাড়িতে মশাই তখন সম্প্রদান সেরে গামছা দিয়ে গায়ের ঘাম মুছছিলেন। সব কথা কানে গিয়েছিল মরালির, সব দেখা দেখে নিয়েছে। অনন্ত দিদির বর দেখে একদিন ঘেন্না হয়েছিল মরালির। নন্দদিদির বিয়েও দেখেছিল। আজও অশোক ষষ্ঠীর দিন নন্দদিদি উপোস করে কলাগাছের পায়ে তেল সিঁদুর দিয়ে এসে তবে জল খায়। আর তাদের পাশাপাশি তার নিজের বরের দিকে চেয়েও যেন তার আজ ঘেন্না হলো। হঠাৎ তার দুর্গা দিদির কথা মনে পড়ল। দুর্গাদি কত ওষুধ বিশুদ্ধ জানে, ছোট বউরানীকে ওষুধ দিয়ে ছোট মশাইকে বশ করে রেখেছে। চুপি চুপি বললে, পিছি। নয়ন পিসি বললে, কি রে, কান্না থামলো তোর? মরালি বললে, দুর্গাদি আসেনি পিসি। হ্যাঁ, কেন রে? ওই তো উঠানে বসে খাচ্ছে, একবার ডেকে দিবে পিসি? তারপর খাওয়া দাওয়ার পর দুর্গা এলো, বললে, ডাকছিলিস নাকি রে মরি আমাকে? আদর করে মাথায় হাত বুলোতে বুলোতে বললে, বেশ ভাতার হয়েছিল তোর, দেখলুম, বেশ ভাতার। হঠাৎ মরালির চোখের জল দেখে বললে, ও মা, কাঁদছিস কেন লা? ভাতার বুঝি পছন্দ হয়নি? মরালি যেন ঠুকরে কেঁদে উঠল, বললে, দুর্গাদি, তুমি যে সেই আমাকে ওষুধ দেবে বলেছিলে, কিসের ওষুধলা? মরালি বলে উঠল, আমি মরবো দুর্গাদি, আমি বিষ খেয়ে মরব। চুপ কর মুখ পুরি, চুপ কর। দুর্গা চারিদিকে চেয়ে একবার দেখে নিলে কেউ শুনতে পেয়েছে কিনা কে জানে। নিজের আঁচল দিয়ে মরালির চোখ দুটো মুছিয়ে দিলে, কোলে টেনে নিয়ে বোঝালে, বললে, মুখ পুরি, তোর কপালে অনেক দুঃখ আছে, মেয়ে মানুষের অত অসৈরণ হলে চলে? মরালি কাঁদতে কাঁদতে বললে, আমায় একটা মরবার ওষুধ দাও গো দুর্গাদি, তোমার দুটি পায়ে পড়ি আমি। দুর্গা কেমন যেন বোবা হয়ে গেল। অনেকেই দুর্গা ওষুধ দিয়েছে। থুনকোর ওষুধ দিয়েছে গিরি রানীর মাকে, বাধকের ওষুধ দিয়েছে বৈরাগীদের বউকে, বশীকরণের ওষুধ দিয়েছে অনন্তবালাকে। আরও কত কাজে কত ছেলে মেয়ে এসেছে তার কাছে। দুর্গার ওষুধ আজ পর্যন্ত কখনো ব্যর্থ হয়নি। জল পোড়া, আগুনে পোড়া, নখদর্পণ, বাঘের মুখ খিলানি, বাটি চালানো ওষুধ, কম তো আর জানে না দুর্গা। কিন্তু এমন ওষুধ তো দুর্গার জানা নেই। স্বামীকে যার পছন্দ হয় না বিয়ের রাত্রে,
তার প্রতিকার কেমন করে করবে দুর্গা? তা হ্যালো, বর বুঝি তোর পছন্দ হয়নি? মরালি বললে, আমি গলায় দড়ি দেব দুর্গাদি। দুর্গা বললে, মেয়ে মানুষের অত পছন্দের বালাই কেন বলতো মরি? মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, অত অসৈরণ হলে চলে? মরালি বললে, তাহলে কালকে আমার মরা মুখ দেখো তুমি দুর্গাদি। দুর্গা যেন কি ভাবলে, বললে, আচ্ছা বস, দাঁড়া দেখি কি করতে পারি। তারপর একটু ভেবে বললে, তুই এখান থেকে পালাতে পারবি? আমি চুলোয় যেতে পারি দুর্গাদি, আমাকে তুমি বাঁচাও। আর তারপরে সেই রাত্রে যখন বাসর ঘর থেকে সবাই বাইরে খেতে গেছে, উদ্ধব দাস মরালির হাতটা চেপে ধরেছিল, ঠিক তখনই বলা নেই কওয়া নেই নিজের হাতটা টেনে নিয়ে খিড়কির দরজাটা দিয়ে বেরিয়ে এসেছে। দুর্গাদি বাইরেই দাঁড়িয়েছিল, হাত ধরে নিয়ে বললে, চেঁচাস নে, আয়, সব ব্যবস্থা করে রেখেছি। মাধবঢালি পাহারা দিচ্ছিল রাজবাড়ির সদর দরজায়। এক মুখ দাড়ি গোঁ, মাথায় গামছা বেঁধে সড়কি আর লাঠিটা পাশে পাশে রেখে একটু বুঝি ঢুল ছিল। একবার খুটকুরে শব্দ হতেই বাঘের মতো লাফিয়ে উঠেছে। কে? দুর্গা আঁচলের আড়াল দিয়ে মরালিকে নিয়ে আসছিল, বললে, দূর মুখ পড়া, চেঁচাচ্ছে দেখো, তোকে বলে গেলাম না? তারপর মাধবঢালির পাশ দিয়ে যাবার সময় বললে, সরে দাঁড়াতে পারিস নে, মেয়ে মানুষের গায়ে ঢলে পড়বি নাকি মুখ পোড়া? তখনও ভেতরের বারমহলের উঠোনে ঢোকেনি। হঠাৎ মনে হলো যেন ঘোড়ার পায়ের শব্দ কানে এলো। দুর্গা মরালিকে আড়াল করে বুড়ো শিবের মন্দিরে এসে দাঁড়ালো। তারপর একবার চারিদিকে চেয়ে নিয়ে পা বাড়ালো। অতিথিশালার ভেতর কেউ আছে কি না কে জানে। ভোগবাড়ির দিকেও সমস্ত অন্ধকার। দক্ষিণ দিকে দরজাটা খোলা রেখেছিল দুর্গা। সেইটা পেরিয়ে ভেতর বাড়ির ছোট গড়বন্দি, আর সেখানে তখনও টিমটিম করে আলো জ্বলছিল। দুর্গা বললে, আয় আয়, তাড়াতাড়ি পা চালিয়ে আয়, কেউ দেখে ফেলবে। মরালি বললে, ও কিসের শব্দ দুর্গাদি? ছোটমশাই বুঝি? দূর, ছোটমশাই তো মহিমাপুরে গেছে। কেন? দুর্গা বললে, ডিহিদারের পরোয়ানা এসেছে। কিসের পরোয়ানা? তা জানি নে, তুই চুপ কর। কেউ জানতে পারলে তুইও মরবি, আমিও মরব। তারপর কয়েকবার ঝনঝন করে দরজার হুড়কো খোলার শব্দ হলো। আলো, ফিসফিস কথা, হাঁক ডাক, সিঁড়িতে ওঠা নামা। অন্ধকার সিঁড়ির তলায় একটা ঘরে মরালিকে পুড়ে দিয়ে দুর্গা বললে, এখানে তুই থাক, আমি দরজায় তালা চাবি দিয়ে যাচ্ছি, কিচ্ছুটি ভাবিস নে, আমি এক্ষুনি আবার আসব। মেহেদী নেশার খানদানি লোক। তামাম মুর্শিদাবাদে মেহেদী নেশার নাম জানে না এমন মানুষ পাবে না। মেহেদী নেশার মানেই খেলাদ মির্জা মোহাম্মদ নবাব সিরাজউদ্দৌলা। যারা নেহাত গরিব মানুষ তারাই নবাব পর্যন্ত পৌঁছতে পারে না। আর শুধু নবাব কেন, নবাবের কাছারি পর্যন্তও পৌঁছতে পারে না। কারোর বাড়িতে চুরি হয়েছে, কারোর স্বামীকে কোতোয়াল গ্রেপ্তার করেছে, দারোগা এই আদালতে গিয়ে ফরিয়াদ কবুল করতে হবে। কিন্তু তার আগে টাকা দাও, টাকা দিলে তবে তোমার আর্জি পেশ হবে। আর কত টাকা দিতে হবে তারও আইন কায়েম আছে নিজামত কাছারিতে। সেরেস্তায় গেলেও সেই একই নিয়ম। খাসনবিজ থেকে শুরু করে পরগনা কানুনগো আর পেশকার মুন্সি মোহরার পর্যন্ত সবাই বাঁ হাতটা পেতেই বসে আছে, বলে, টাকা দাও তবে খালাস দেব। লোকে মিনতি করে বলে, জনাব, আগে আর্জিটা তো নেন, তারপর আপনার পাওনা গন্ডা যা লাগে দিয়ে দেব। হুজুর নবিসরা চটে যায়, বলে, পাওনা গন্ডা আবার বাকিতে চলে নাকি? গরিব প্রজারা তবু পিড়াপিড়ি করে, বলে, পরে দেব হুজুর, পরে দেব, এইবার ক্ষেতের ধান বেচেই আপনার পাওনা গন্ডা মিটিয়ে দেব। কিন্তু এত ঠেলার দরকার কি? সোজা যদি কোনো রকমের মেহেদী নেশারকে ধরতে পারো, তুমি যা চাও তাই পাবে। আকাশের আফতাব থেকে শুরু করে ঈদের চাঁদ পর্যন্ত আদায় করে দিতে পারে মেহেদী নেশার। আর যদি মেহেদী নেশার পর্যন্ত না পৌঁছতে পারো,
তো সেরেস্তার মুন্সি মোহরার মনসুর আলী মেহের সাহেব পর্যন্তও পৌঁছতে পারলেই চলবে। আর যদি তাও না পারো তো বশির মিয়া তো আছেই। বশির মিয়ার ফুপা মনসুর আলী মেহের। বশির মিয়া চেষ্টা করলেও তোমার আর্জি হাসিল করতে পারে। আসলে নবাব নিজামতে কেতা দুরস্তের কোনো কমতি নেই। পাঠানদের সময় যা থাক তা থাক, কিন্তু মোগল আমলে কানুন কায়দার সব কিছু আছে। নায়েব সুবাদার আছে, দারোগাই আদালত আছে, সিপাহসালার আজম আছে, খাস নবিশ, হুজুর নবিশ, দারোগা কাছারি, আমিন কাছারি, ফৌজদার, থানাদার, ডিহিদার, কোতোয়াল ইদাগ সবই আছে। কিন্তু এইসব ডিঙিয়ে তুমিও আর্জি হাসিল করতে পারো যদি মহেদিনেশার তোমার সহায় হয়। মহেদিনেশারের সবচেয়ে বড় গুণ সে খেলাত মির্জা মোহাম্মদের ইয়ার, নবাব সিরাজউদ্দৌলার দোস্ত। আর এই মহেদিনেশার খুশি হলে হুকুম তো হুকুম, হাকিমও নড়ে যায়। আর সেই মহেদিনেশারের কাজের মধ্যে কাজ, সকালবেলা নাস্তা করেই মির্জা মোহাম্মদের সঙ্গে মোলাকাত করা। আর যতদিন বুড়ো আলীবর্দী বেঁচে ছিল ততদিন তো মহেদিনেশারকে কেউ পরোয়াই করেনি। কিন্তু এখন তামাম দুনিয়ার দৌলত মহেদিনেশারের মুঠোর মধ্যে। এখন মহেদিনেশারের এক কথায় জমিদারদের নসিব ওঠে আর নাবে। মুর্শিদাবাদের রাস্তায় মহেদিনেশারের পালকি চলছে ভিড়ের মধ্য দিয়ে। বিহারারা হুম হাম করতে করতে এগিয়ে চলছে। সামনে লোক দেখে হাঁকে, হুঁশিয়ার! মহেদিনেশার সারা রাত মাহফিল করেছে কাল। ইয়ার দোস্তদের নিয়ে খানাপিনা করেছে, কিন্তু মাহফিল তেমন জমেনি, জুৎসই হয়নি নেশাটা। মির্জার মাথায় যত বদ ভাবনা ঢুকেছে। মহেদিনেশার মির্জাকে বলেছে, আরে এখন তুই গদি পেয়েছিস, এখন কাকে ডরবি তুই? ওই ফিরিঙ্গিদের? তুই অত ডরপক কেন রে? আমাকে বল, আমি ওই শালা উমিচাঁদকে সায়স্তা করে দিচ্ছি। ও শালা দুমুখো সাপ, ও তোরও খাবে ফিরিঙ্গিদেরও খাবে। ওকে আমি এক্ষুনি ট্রিট করে দিতে পারি। ফুর্তির সময় ওইসব কথা ভাবিস নে, ওতে টাকাও নষ্ট আর মহফিলও নষ্ট। নাচ হয়েছে, পান হয়েছে, শরাব হয়েছে, তবু মির্জার মন ওঠেনি। মির্জা বলছে, এইবার খতম করে দেই আর, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? সে কী রে, বাংলা মুলুকের নবাব ঘুমোবে কী রে? তোরই তো দুনিয়া। দিল্লির বাদশা তো তোর কাছে জবাব দিয়ে চাইছে না, খাজনা পাঠাতেও বলছে না। আর তাছাড়া আলীবর্দী খাঁ কখনো দিল্লির দরবারে খাজনা পাঠিয়েছে? এখন আলমগীর বাদশা আছে দিল্লির তখদে তৌসয়ে, যে ভয় পাচ্ছিস? তবু কিছুতেই জমেনি মেহফিল। মির্জা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে। নবাব আবার অত বেগমের ওপর টান কেন? নবাব তো নবাব সুজাউদ্দিন খাঁ, নবাব তো নবাব সরফরাজ খাঁ। ফুর্তি করতে জানত, মেহফিল করতে জানত। সেই সব দিনের কথা মহেদিনেশা শুনেছে। নবাব সুজাউদ্দিন বুড়ো বয়স পর্যন্ত ফুর্তি করে গেছে নবাবের বাচ্চার মতো। হ্যাঁ, জানতো কাকে বলে হররা। ইরান তুরান থেকে জোনানারা আসতো সুজাউদ্দিনের ফররাবাগে হোলির দিন। নবাব মসনদ ফেলে হোলি খেলতো সুন্দরীদের সঙ্গে, আর সঙ্গে থাকতো বেগমেরা। দুনিয়ার সেরা সব রূপসী নবাবই দেখতো দিয়ানালা, দেওয়ান খালসা শরীফা আর নায়েব সুবাদাররা। যেদিন নবাবের জন্মদিন পড়তো সেই দিন তুলোট হতো। সেদিন ইয়ার বক্সিরা ইনাম পেত, খেলাত পেত, বকশিস পেত। আর সরফরাজ খাঁ তো গদি পেয়ে ফররাবাগে হররা উড়িয়ে দিয়েছিল। নিজের মেয়ে মানুষের অসুখ হলে সরফরাজ রোজা রেখে মাথায় কোড়া নিয়ে টাটা রোদের তলায় ঠায় দাঁড়িয়ে থাকত। আর তুই নবাব হয়েছিস কি লড়াই করবার জন্যে? লড়াই যদি করবি তো বাংলার মসনদ নিয়ে কেন? হঠাৎ পালকিটা দুলে উঠতেই মহেদিনেশা চমকে উঠেছে। কে? পালকি বিহারারা পালকি থামিয়ে বললে, খোদাবন্দ। আর দেখতে হলো না। একেবারে চকবাজারের মধ্যিখানের রাস্তা, চারদিকে প্রজাদের ভিড়। একটা কসাইখানার পাশে মস্ত গর্ত, তারই ওপর পায়ে হোঁচট খেয়ে একজন বেয়ারা পড়ে গেছে।
বোধহয় পাটা ভেঙে গেছে, আর উঠতে পারছে না। পালকিটা আর একটু দূরলেই মহিউদ্দিন নেসারের পালকিটা উল্টে যেত। কা হুয়া? হুজুর খোদাবন্দ, পা ভেঙে গেছে ওর, উঠতে পারছে না। উঠতে পারছে না মানে? তাহলে কি পালকি চলবে না? মহিউদ্দিন নেসার এই বাজারের ময়লাগুলির মধ্যে আটকে পড়ে থাকবে? ওট উল্লুক্কা পাঠা, ওট জলদি। লোকটা হাত জোড়ো করে কাঁদো কাঁদো হয়ে ক্ষমা চাইল। মহিউদ্দিন নেসার রেগে তখন টং। একে কাল রাতে মেহফিল জমেনি, তার উপরেই ছোট লোকের দিকদারি। চাবুকটা পালকি থেকে নিয়ে এসে পিঠের উপর সপাং সপাং করে বসিয়ে দিতে লাগলো। হুজুর খোদাবন্দ, আর কোনো কথা নয়। মহিউদ্দিন নেসারের সঙ্গে দিল লাগি? এই বলে আবার সপাং সপাং। আশেপাশে রাস্তায় লোকের অনেক ভিড় জমেছিল। মহিউদ্দিন নেসার একজনের গর্দনটা খপ করে ধরে ফেললে, তারপর জোর করে পালকিতে জুতে দিয়ে বললে, চল, লে চল। মানুষ তো নয় সব, শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চার মতো রাস্তার উপর পিল পিল করে পয়দা হচ্ছে সব। রাইস আদমিদের নড়বার জায়গা নেই, রাস্তায় চলবার পর্যন্ত উপায় নেই। রাস্তায় সবাই হাঁ করে মজা দেখতে বেরিয়েছে। লোকটা মামলার নথি নিয়ে কানুনগো কাছারিতে এসেছিল দরবার করতে। 3 দিন ধরে হেঁটে হেঁটে সদর কাছারিতে এসেছিল। হঠাৎ তার মামলা করা ঘুচে গেল। পালকি বয়ে নিয়ে যেতে হলো। নটবর। নটবর বেহারাদের সর্দার। মহিউদ্দিন নেসারের তলব পেয়ে পালকির দরজার মুখে এসে দাঁড়ালো। ওই ছুগরিটা কে রে, জানিস? কোন ছুগরিটা হুজুর? ওই যে চোখের পাশে একটা বাড়ির ঘুলঘুলি দিয়ে এইদিকে চেয়ে দেখছিল। খোঁজ নিস তো কার মেয়ে? ওর বাপ কি করে? এইসব ইঙ্গিত বুঝতে পারে নটবর। বললে, হুজুর বলেন তো কালকেই মতিঝিলে হাজির করব? পারবি? বান্দা কি না পারে। মির্জা মোহাম্মদ বড় মুশড়ে পড়েছে কয়দিন। আবার নওয়া দাওয়ায় দিতে হবে। নবাবজাদাদের এই মুশকিল। গদিতে বসবার পর থেকেই কেবল ভাবছে কোথায় কি হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছে। কেউ বুঝি চাকু মারল কলিজায়। কোথায় মহম্মদাবাদ, বাংলা, ঘোড়াঘাট, সোনারগাঁতে কি ঘটছে অমনি টনক নড়ে ওঠে। আর সেই জন্যই তো মহিউদ্দিন নেসার ফুর্তির মধ্যে ডুবিয়ে রাখতে চায় মির্জাকে। এত ভাবলে মারা যাবি যে। সে কথা বুঝতো নবাব সুজাউদ্দিন খাঁ, সরফরাজ খাঁ। নবাব আলীবর্দী খাঁ বোঝেনি। তাই তো জিন্দেগিভর কেবল লড়াই করতে হয়েছে। লড়াই করতে করতে জুয়ানি বরবাদ হয়ে গেছে। বাজার পেরিয়েই গঙ্গা। পালকির দরজার ফাঁক দিয়ে গঙ্গা দেখা যায়। গঙ্গায় নৌকো চলছে দাঁড় বেয়ে বেয়ে। হঠাৎই একটা নৌকোর দিকে চেয়ে কেমন যেন চমকে উঠল মহিউদ্দিন নেসার সাহেব। চেনা চেনা যেন নৌকোটা। ছাড়ের নৌকো, ময়ূরপঙ্খীর গোলই, তার লাগোয়া ছই ঢাকা ঘর, আর তার সামনেই একজন বসে আছে। নটবর। নটবর আবার সামনে এলো। মহিউদ্দিন নেসার জিজ্ঞেস করল, ওটা কার বজরা যায় রে নটবর? হাতিয়ারগড়ের জমিদার না? আগে হ্যাঁ হুজুর, আপনি ঠিক বলেছেন। মহিদি আবার ভাবতে লাগলো। রাত্রে এসেছে, সকালবেলা চলে যাচ্ছে। সব ওই জগৎ শেঠজির কাণ্ড। জগৎ শেঠজির কাছে দরবার করতে এসেছিল। বাংলা মুলুকের যত জমিদার সব জগৎ শেঠজির দলে। সবাই নেমক হারামি করতে চাইছে। পালকিটা মতিঝিলের সামনে গিয়ে দাঁড়ালো। যথারীতি যারা ফটকে পাহারা দিচ্ছিল তারা হাত তুলে আদাব করল। পালকি আরও ভেতরে চলল। লম্বা ঝিল। ঝিলের শেষে শ্বেতপাথর বাঁধানো চবুতর। মেহেরুন্নেসা বেগম বানিয়েছিল। জাহাঙ্গীরবাদের টাকা দিয়ে জলের মতো খরচ করেছে মতিঝিল বানাতে। রাজবল্লভ পেছনে আছে। শালারা ভেবেছিল মির্জা ছেলে মানুষ, কিচ্ছু বোঝে না। সামনের সিংফটক দিয়ে ঢুকেই বড় দোতলা কুঠি, মাথার উপর নহবতখানা। কাল অনেক রাত পর্যন্ত এইখানেই মেহফিল হয়েছিল মহিউদ্দিন নেসারদের। মহিউদ্দিন নেসার সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠতে লাগলো। বড় ঘরটার মাথায় আলোর ঝড় ঝুলছে। কালকের মেহফিলের সব চিহ্ন সাফ করে ফেলেছে বান্দারা।
মহিউদ্দিন নেশার সাহেব আবার তাকিয়া ফরাসের ওপর কাত হয়ে পড়ল। হুজুতেই কাটল কটা দিন। সামনে দরজার বাইরে পায়ের আওয়াজ হতেই মহিউদ্দিন নেশা সাহেব বললে, দে দে শরবত দে। তারপর ভালো করে দেখে বুঝলে শরবত নয়, মনসুর মেহর আলীর মোহরার এসে হাজির। সামনে এসে মাথা নিচু করে 3 বার হাত ঠেকালে মাথায়। আমাকে ডেকেছেন হুজুর? কি খবর পেলি তুই? মির্জাফর সাহেবের হালচাল কি? বশির কোথায়? বশির মিয়া বোধহয় আড়ালেই ছিল। তার নাম উঠতেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে কুর্নিশ করলে, আগে হুজুর, খবর সব বিলকুল ঠিক হ্যাঁ। দেওয়ানিয়া আলা মির্জাফর সাহেব। বাধা দিয়ে মহিউদ্দিন নেশা সাহেব বললে, দূর বেল্লিক, মির্জাফরকে আবার দেওয়ানিয়া আলা বলছিস কেন? ও তো বরখাস্ত হয়ে গেছে। এখন কি করছে তাই বল। কার সঙ্গে সলা পরামর্শ করছে তাই স্রেফ বল। নজর রাখছিস? হ্যাঁ জনাব, রাখছি। মির্জাফর খাঁ সাহেবের বাড়ির সামনে চর রেখেছি, জগৎ শেঠজির বাড়ির সামনে ভি চর রেখেছি, কলকাতায় বেভারজি সাহেবের বাড়ির সামনে ভি রেখেছি, উমিচাঁদের বাড়ির সামনেও নজর রাখবার জন্য চর রেখেছি। আমি খুদ ভি নিজে ঘুমছি তামাম বাংলা মুলুক। তারপর একটু থেমে বললে, কিন্তু হুজুর, একটা বাত আছে। ওই ভিকু শেখ সালা বেল্লিকের বাচ্চা বড় খতরনাক আদমি হুজুর। সালা হারামি আমাকে কুত্তার বাচ্চা বলে গালাগালি দেয়। কে ভিকু শেখ? ভিকু শেখ কে? আগে হুজুর, ওই জগৎ শেঠজির ফটকে সেপাই। ওই পাঠানটা? জি হ্যাঁ হুজুর। আচ্ছা, তুই যা। এই বলে মহিউদ্দিন নেশা সাহেব মোহর আর মনসুর আলী মেহরের দিকে চাইলে। তারপর হঠাৎ কি যেন মনে পড়ে গেল। আবার ডাকলে, শোন বশির। বশির ঘুরে দাঁড়ালো। মহিউদ্দিন নেশা সাহেব বললে, হ্যাঁ রে, হাতিয়ারগড়ের জমিদার কেন এসেছিল মুর্শিদাবাদে? আজ তার বজরা দেখলুম, মহিমাপুরের দিক থেকে আসছে। জগৎ শেঠজির কাছে গিয়েছিল নাকি সল্লা করতে? কই না তো হুজুর, আমি তো জগৎ শেঠজির বাড়ির সামনে নজর রাখার ইন্তজাম করেছি। কেউ তো আসেনি সেখানে। কেউ আসেনি? না হুজুর। মির্জাফর আলী, হলওয়েল, ওয়াটস, ব্যাটসন, কলেট, উমিচাঁদ, কিংবা কোনো জমিদার, জায়গিরদার, পাট্টাদার, তালুকদার, কেউ না? আগে হুজুর, সে তো আসছে হুন্ডি কাটাতে। তারা তো হামেশাই আসছে। নিজামতের মেহফেজখানায় কি সেরেস্তার কেউ যাচ্ছে? না হুজুর, কেউ যাচ্ছে না। তারপর আসল কথাটা মনে পড়ল এতক্ষণে। ভেতর থেকে মতিঝিলের খিদমতগার 1 গ্লাস ঠান্ডা শরবত এনে দিয়েছিল। তাতে একবার চুমুক দিয়ে বললে, আর সেই হাতিয়ারগড়ের রানী বেবির কি হলো? ডিহিদারের পরোয়ানা পৌঁছে গেছে? বশির মিয়া এক্কেবারে ভুলে গিয়েছিল কথাটা। ইস, লজ্জায় মাথা কাটা গেল বশির মিয়ার। তামাম বাংলা মুলুকের জাসুসির কাজ একলা বশির মিয়ার মাথার মধ্যে। দুনিয়ার কাজ সব তার ঘাড়ে। কটা দিকে দিকদারি করবে সে? সেই কবেকার ব্যাপার, এখনও কোনো বন্দোবস্ত করাই হয়নি। তখনও বুড়ো নবাব বেঁচে। মির্জা মোহাম্মদের শাদির সময় মুর্শিদাবাদের ভিড় ছিল দেখবার মতো। জলের মতো টাকা উড়িয়েছিলেন আলীবর্দী খাঁ। সারা মুলুক ঝেঁটিয়ে জমিদাররা এসেছিল এখানে। চিন্নতাবাদ, ছাড়া, ফতেবাদ, মোহাম্মদাবাদ, বকলা, পূর্ণিয়া, তাজপুর, বাজুহা, হাতিয়ারগড়, সব সরকারের জমিদাররা এসে জুটেছিল এইখানে। মুর্শিদাবাদের ঘাটে বজরার গাদি লেগে গিয়েছিল। মহিউদ্দিন নেশার তখনই প্রথম দেখেছিল হাতিয়ারগড়ের রানী বিবিকে। নোয়া জোয়ানি মেয়ে, চোখ দুটো যেন আসমানের জমিন। মেঘ মেঘ, রোদ রোদ, বজরার খিড়কির ভেতর দেখা। মির্জাকেও দেখিয়েছিল, বলেছিল, ইয়া আল্লাহ, ওকে চাই ইয়ার, খোঁজ নাও তো কে ও। তা মহিউদ্দিন নেশারও সব খোঁজ খবর নিলে। জানা গেল হাতিয়ারগড়ের দোসরা তরফের রানী বিবি। আগের রানীর বাচ্চা পয়দা হয়নি বলে দোসরা বিবি ঘরে এনেছে।
তা হোক, তাতে মির্জা রিয়ারের কোনো লাভ লোকসান নাই। আরে অওরতের আবার জাত বিচার কি? যেমন মসনদ হলো মসনদ, তেমন অওরত হলো অওরত। মসনদ কেড়ে নিতে পারলেই নিজের। আলিবর্দী খাঁ মুর্শিদাবাদের মসনদ কেড়ে নিতে পেরেছিল সরফরাজ খাঁকে খুন করে, তাই তো তার নিজের হয়েছে। মেয়ে মানুষও তেমনি, কেড়ে নিতে পারলে আমি তোমার, আবার আমাকে যে কেড়ে নেবে আমি তার হব। মসনদ, মেয়ে মানুষ, টাকা, এদের তো এই কানুন। মনসুর আলী মেহের সাহেব তখনও দাঁড়িয়েছিল। তুই আবার ঝুটমুট দাঁড়িয়ে কেন? আগে আপনি কিছু ফরমাইশ করুন। ময়দিন নেসার বললে, সেরেস্তায় যা কিছু শুনবি সব আমাকে বলে যাবি। মোহনলাল দেওয়ানিওয়ালা হয়েছে বলে সকলের খুব বুক জ্বলছে না? আগে না হুজুর, হলে বলে যাবি আমাকে। রাজবল্লভটা কাফের বাচ্চা, ওটাকে সায়স্তা করতে হবে। আর ওই বাঁদির বাচ্চা মেহেরুন্নিসা ঘষিটা বেগম, সকলকে সায়স্তা করে তবে দেওয়ানি কাবিল করব। তুই যা। ততক্ষণে একটু নেশার ঘোর লেগেছে নেশারের মগজে। একটু একটু করে লাল হয়ে আসছে চোখ, এমনই লাল আরও লালচে হবে। যত বেলা বাড়বে তত মহিউদ্দিন নেসার সাহেব রঙিন হয়ে উঠবে। সারা মতিঝিলে তখন রোশনাই জ্বলে উঠবে। মতিঝিল যেন বুঝতে পারে সব। মতিঝিলেরও যেন প্রাণ আছে। এই মতিঝিলে কত রোশনাই হয়েছে একদিন। এইখানেই রাজবল্লভ এসে চুপি চুপি বুড়ো নবাবের বড় মেয়ে ঘসেটি বেগমের সঙ্গে রাত কাটিয়েছে। আবার সেই বিছানা থেকেই ঘসেটি বেগম মাঝরাতে উঠে গিয়ে শুয়েছে হুসেন কুলি খাঁর ঘরে। এখানকার প্রতিটি পাথরে যেন আলিবর্দীর পাপের দাগ লেগে আছে। তুমি একদিন তোমার অন্নদাতাকে মেরেছ, তোমার অন্নদাতার একমাত্র ছেলে সরফরাজ খাঁকে খুন করেছ। তোমার পাপের কি শেষ আছে জাহাপনা? তুমি কেবল রাজনীতি মেনেছ, আর কোনো নীতি তো মাননি। তাই চোখের সামনে দেখেছ তোমার মেয়েদের কীর্তিকেচ্ছা। তারপর আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো আরও দেখে যেতে পারতে নজর আলীর কীর্তি। তখন ঘসেটি বেগমের এই মতিঝিল তোমার নাতির অত্যাচারে থরথর করে কাঁপছে। তোমার বড় আদরের মির্জা মোহাম্মদ হুকুম দিয়েছে মতিঝিল লুট করে যা পাবে নিয়ে আসবে। ঘসেটি বেগমের অনেক টাকা, অনেক দৌলত, অনেক ঐশ্বর্য। জাহাঙ্গীরবাদের সব টাকা নিয়ে এখানকার সিন্ধুকে লুকিয়ে রেখেছে। একদিন রাত থাকতে নবাবী ফৌজ গিয়ে সকালবেলা মতিঝিল ঘিরে ফেললে। তখনও বুঝি ঘসেটি বেগমের ঘুম ভাঙেনি। নবাব বেগমদের সকাল সকাল ঘুম ভাঙা যেন একটা অপরাধ। আর সকাল সকাল ঘুম ভাঙবেই বা কেন? কিসের দায়? কিন্তু ঘুম ভেঙেছে নজর আলীর। নজর আলী সত্যিই নজর আলী। মেয়েরা তার দিকে একবার নজর দিলে আর চোখ ফেরাতে পারে না। হোসেন কুলি খাঁর চেয়েও সুন্দর দেখতে। চারিদিকে নবাবী ফৌজের নিশানার টের পেয়েই ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি পীরেন পায়জামা সামলে নিয়ে ঘসেটি বেগমকে ডাকতে লাগল, মেহেরুন্নিসা, মেহেরুন্নিসা। ঘসেটি ধরফর করে উঠেই সব দেখে শুনে তাজ্জব হয়ে গেছে। কি হবে এখন নজর? মির্জা তো সহজে ছাড়বে না। ততক্ষণে নবাবী ফৌজ তোপ দাগবার জন্য তৈরি হয়ে গেছে। মতিঝিলের আমলা, নকর, নগরানীরা সবাই ভয় পেয়ে যে যেদিকে পারে দৌড়চ্ছে। মির্জাফরকে খবর দেব? নজর আলী বললে, তাকে এত্তেলা দিলে কিছু হবে না। মোহনলালকে হাত করতে হবে, সেই তো এখন শেফাও সালার। তা হাত করো না। কত টাকা লাগবে মোহনলালকে হাত করতে? নজর আলী জিজ্ঞেস করলে, কত টাকা আছে তোমার কাছে এখন? তা কি আর মনে আছে নাকি গুনে রেখেছে ঘসেটি বেগম? তাড়াতাড়ি সিন্দুক খোলা হলো। জাহাঙ্গীরবাদের দেওয়ানি করা টাকা। আর শুধু টাকাই নয়, সোনা আছে, মুক্তো আছে, হিরে আছে, চুনি, পান্না, মতি সব আছে ঘসেটি বেগমের। সব তুলে নিলে নজর আলী। টাকাও নিলে, গয়নাও নিলে। সব দিতে হবে মোহনলালকে। যে যা চাইবে তাকে তাই দিতে হবে। 12 লাখও হতে পারে, 15 লাখও হতে পারে।
আর সেই টাকা নিয়েই সেই ভোরবেলা বেরিয়ে গেল নজর আলী, বলে, আমি ফিরে আসছি মেহেরুন্নেসা বিবি, তুমি ঘাবড়িও না। সেই নজর আলী তারপর আর আসেনি। ঘসেটি বেগম যাকে পেরেছে 2 হাতে টাকা বিলিয়েছে তার মতিঝিল বাঁচাবার জন্যে, কিন্তু সেই মতিঝিল বাঁচেনি। আজও দুপুরবেলা মাঝে মাঝে বোধহয় তাই মতিঝিলের চোখে তন্দ্রা নামে, আর তার মধ্যে খাপ ছাড়া স্বপ্ন দেখে। কন? কোথায় যেন একটা গোলমাল উঠল। মতিঝিলের ঘরগুলোর মধ্যে যেন আর্তনাদ করে উঠল কেউ। মহিদিনেসারের তন্দ্রা ভেঙে গেল। কন? কে? নজর আলী কি আবার ফিরে এলো ফৌজ নিয়ে? দুপুরবেলার মতিঝিলে তো এত আওয়াজ হওয়ার নিয়ম নেই। তবে কি মির্জার ভাই শওকত জং পূর্ণিয়া থেকে নবাবী খবর পেয়ে দৌড়ে এসেছে? নাকি কাশিম বাজার কুঠির ওয়াট ফিরিঙ্গিদের পল্টন নিয়ে সোজা গঙ্গা পেয়ে এসে হাজির হয়েছে মতিঝিলে? নেশার মধ্যে উঠে দাঁড়ালো নেশার। মৌতাতেরা জমাতেই দেবে না কেউ। খোদাবন্ধ। ময়দিনেশার চোখ তুলে দেখলে মতিঝিলের সেপাইরা কাকে ধরে এনেছে। সমস্ত শরীর দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে। পেছনে পেছনে মতিঝিলের নকর নকরানি বান্দা খোঁজা সবাই এসেছে। হুজুর, একে খুন করে ফেলেছি। মহিদিনেশা চিৎকার করে উঠল। কে? কি করেছিল? আগে হুজুর, এর নাম কাশিম আলী, লস্করপুরের তালুকদার। নিজামত আদালতে পেশক দিতে এসেছিল। চকবাজারের কাছে হুজুর আপনার পালকিতে জুতে দিয়েছিলেন। তাদের সঙ্গে সঙ্গে একেবারে মতিঝিলের অন্দরে ঢুকে পড়েছিলে। মনে হচ্ছে মতলব খারাপ, সিঁড়ির নিচে লুকিয়েছিল, তাই কোতল করে দিয়েছি। বেশ করেছিস, আচ্ছা করেছিস। লোকটার দিকে আবার চাইলে মহিদিনেশা। সারা শরীর থেকে রক্ত ঝরছে। লোকটাকে ধরে জুতে দিয়েছিল পালকিতে। একটা কথাও পর্যন্ত বলেনি, প্রতিবাদও করেনি তখন। এখন মনে হলো যেন কথা বলতে চাইছে, যে কথা হোসেন কুলি খাঁ বলতে চেয়েছিল মরবার সময়। সেই কথা বলবার জন্যই যেন লস্করপুরের তালুকদার কাশেম আলীও নড়ে নড়ে উঠছে। তামাম বাংলা মুলুকের মুখের কথা একা সেই মরার আগে বলে যাবে। ওরে, নড়ছে যে, কোতল কর, কোতল কর, এখনো জিন্দা আছে। আর নিজের চিৎকারে নিজেরই ঘুম ভেঙে গেছে মহিদিনেশারের। মতিঝিলেরও ঘুম ভেঙে গেছে। চারিদিকে লাল চোখ দিয়ে চেয়ে দেখলে মহিদিনেশার। কেউ কোথাও নেই। এতক্ষণ কেবল স্বপ্ন দেখছিল তবে। মিছিমিছি ভয় পেয়ে গিয়েছিল মহিদিনেশার। মুর্শিদাবাদের চেহেল সুতুন কায়েম হয়ে গেছে, মসনদও কায়েম হয়ে গেছে। ঘসেটি বেগম, মির্জাফর, ওয়ার্ডস, ফিরিঙ্গি কোম্পানি, শওকত জং সব খতম। এইবার আবার কিসের ভয়? কাকে ভয়? মহিদিনেশার হলো শরবত। খিদমগার হঠাৎ ঘরে ঢুকেছে। হুজুর, নবাবের তানজাম এসেছে।